তিনটে ঘন্টা কোনোটা 10 মিনিট, কোনোটা 15 মিনিট, কোনোটা 20 মিনিট বাদে বাদে বাজে। একসাথে বাজার পরে আবার কখন গিয়ে তারা একসাথে বেজে উঠবে? একদম সহজ অঙ্ক, তাই না? এই ধরনের সমস্যায় তো আমরা লসাগু করে থাকি। লসাগু করে যেটা পাবো, তত মিনিট পরে বা তত সেকেন্ড পরে বা তত ঘন্টা পরে একসাথে বেজে উঠবে। এটা একদম সহজ অঙ্ক। এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যে লসাগু কেন করবে, একটা ঘন্টা 10 মিনিট বাদে বাদে বাজলো, আর একটা 15 মিনিট বাদে বাদে বাজছে, আর একটা 20 মিনিট বাদে বাদে বাজছে, তাহলে আমি তো বলতে পারি 10 মিনিট বাদে বাদে একসাথে বেজে উঠবে, বা 15 মিনিট বা 20 মিনিট। লসাগুই কেন করতে হবে, এই প্রশ্নটার উত্তর খুঁজবো আজকে আমরা আমাদের ক্লাসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, ভীষণ মনোযোগ সহকারে দেখবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস, নিশ্চিত নবোদয় বই, চ্যাপ্টার নাম্বার 2। তো এখানে আমরা আজ 116 দাগ থেকে 126 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির সমাধান করব। এখানে অধিকাংশ অঙ্কগুলি আমরা পাবো 3টে ঘন্টা বা 4টে ঘন্টা, কিছুটা সময় অন্তর অন্তর বাজে। তারা একবার একসাথে বাজার পর আবার কখন একসাথে বাজবে, এর কারণটা কি, কিভাবে সহজে অঙ্কটা করা যায় সেটা যেমন আমরা জানবো, তেমন বেসিক জায়গাটাকে বুঝে নেওয়ার চেষ্টা করব। এছাড়াও আজকে আমরা আরো কয়েকটি সমস্যার সমাধান দেখে নেব, যেগুলি আমাদের প্রবেশিকা পরীক্ষায় আসার পক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা সোজা হোয়াইট বোর্ডে চলে যাব। 116 দাগের সমস্যাটি দেখো কি আছে এখানে। এখানে আছে যে 3টে ঘন্টা যথাক্রমে 12 সেকেন্ড, 16 সেকেন্ড এবং 24 সেকেন্ড পর পর বাজে। একবার তারা একসাথে বেজে উঠলো, তারপর আর কখন গিয়ে আবার একসাথেই বেজে উঠবে। তো এই ধরনের সমস্যায় আমরা অলরেডি জেনে গেছি, পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের থেকে আমরা জেনে গেছি, এইরকম যদি সময়ের কোনো বাস ছাড়া বা ঘন্টা বাজা এরকম থাকে তাহলে লসাগু করতে হয়। আর লসাগু করে আমরা দেখলাম 48 সেকেন্ড। একদম সহজ, একদম সহজে আমরা এই প্রশ্নের উত্তর করতে পারি। কিন্তু আমি একটু আগেই যেটা তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম, কি যদি লসাগু করার কথা কেন প্রশ্ন করে কেউ, যে এখানে কেন তুমি লসাগু করবে, তাহলে তুমি কি উত্তর দেবে? তো দেখো, এই বেসিক জায়গাটা বুঝে নিতে হবে। বোঝার পরে একদম সহজে আমরা এই ধরনের সমস্যার লসাগু করে দেব। কিন্তু এখানে আরো একটু কঠিন সমস্যা রয়েছে পরের অঙ্কগুলোতে, দেখবো সেটা। তো দেখো, লসাগু কেন করব, ধরো 12 সেকেন্ড বাদে বাদে যে ঘন্টাটা বাজে সেই ঘন্টাটা এখন একবার বাজলো, 16 সেকেন্ড বাদে বাদে যেটা বাজে সেটাও এখন বাজলো, 24 সেকেন্ড বাদে বাদে যেটা বাজে সেটাও এখন বাজলো। এবার 12 সেকেন্ড পরে গিয়ে এইটা আবার বেজে উঠবে, কিন্তু তখন এই দুটোর কোনোটাই বাজবে না। আবার 24 সেকেন্ড পরে গিয়ে এইটা আর একবার বেজে উঠবে, তার মাঝখানে একবার 16 সেকেন্ড পরে এটা বেজে উঠবে। এটা যখন বাজবে তখন এই দুটোর কোনোটা বাজবে না। 24 সেকেন্ড পরে গিয়ে যখন এই ঘন্টাটা বাজবে তখন এটাও 24 সেকেন্ড পরে গিয়ে একবার বাজবে, তখন কিন্তু এটা বাজবে না। অর্থাৎ 12 সেকেন্ড, 16 সেকেন্ড, 24 সেকেন্ড পরে পরে যখন এই ঘন্টাগুলি বাজবে তখন একসাথে তিনটেই বেজে উঠছে না। দেখো, এবার 36 সেকেন্ড পরে গিয়ে আর একবার বাজবে, তখন এর কোনোটাই বাজবে না। কিন্তু এইটা 32 সেকেন্ড পরে গিয়ে একবার বাজবে, তখন আবার অন্য দুটো বাজবে না। আবার এটা 36-এর পরে 48 সেকেন্ডে গিয়ে একবার বাজবে, এটা তখন কি হচ্ছে, আবার 48 সেকেন্ডে বাজবে, এটাও 48 সেকেন্ডে গিয়ে আর একবার বেজে উঠবে। তাহলে এই যে এখানে কি হচ্ছে, যে 3টে ঘন্টা আবার একসাথে বেজে উঠলো, এখানেও একসাথে বেজেছিল, তাহলে ওই 48 সেকেন্ড পরে গিয়েই কেন বাজলো, এই জায়গাতে আমরা উত্তর খোঁজার চেষ্টা করি। দেখো, এইখানে 12 সেকেন্ড পরে পরে যখনই বাজছে, তাহলে 12, 24, 36, 48, তাহলে এই ঘন্টাগুলো যখন বাজে, এরা যত সেকেন্ড অন্তর অন্তর বাজে তার গুণিতক আকারে বাড়তে থাকে। তাহলে এইখানে এর গুণিতক আকারে বাড়বে,
এই জায়গাটায় এসে এই জায়গাটা এমন একটা জায়গা, এমন একটা সময়, যে সময়টাতে এই ঘন্টাটার বাজার যে সময়, সেই সময়ের গুণিতক আকারে এখানে গিয়ে আমরা একটা সময়কে পাবো। আবার এই ঘন্টাটা বাজার যে গুণিতক আকারে যাবে 16 16 16 16, এখানে গিয়ে তার একটা গুণিতককে পাবো। আবার 24 24 24 এভাবে এগোতে এগোতে এইখানে এসে 24-এর একটা গুণিতক পাবো। অর্থাৎ 12 16 এবং 24 এই তিনটেরই গুণিতক আকারে যে সময়টা আসে তাকে সাধারণ সাধারণ গুণিতক বলবো। সাধারণ গুণিতক আকারে ওই সময়টা পাবো যে সময়টাতে গিয়ে তিনটেই বেজেছে। সেই সময়টা কি? এই সময়ের গুণিতক, এই সময়ের গুণিতক, এই সময়ের গুণিতক, অর্থাৎ সাধারণ গুণিতক। আর সর্বপ্রথম ওই জায়গাটায় বেজেছে বলে ওই যে গুণিতকটা সাধারণ গুণিতক, সেটা লঘিষ্ঠ, সেটা লঘিষ্ঠ গুণিতক, অর্থাৎ লসাগু, লসাগু। অর্থাৎ এই যে যে সময়টা, এই সময়টা এই তিনটে সময়ের লসাগু। ওই তিনটে সময়কে আমরা যদি পরপর পরপর করে এগিয়ে নিয়ে যাই, তাহলে এদের গুণিতক আকারে সর্বপ্রথম এই সময়টাকে পাবো সাধারণ গুণিতক হিসাবে। এই কারণেই লসাগু করতে হয়। যাব পরবর্তী সমস্যায়। 117 দাগে তিনটি ঘন্টা যথাক্রমে 20 সেকেন্ড, 16 সেকেন্ড ও 40 সেকেন্ড পরপর বাজে। সকাল 7টা 32 মিনিটে উহারা একত্রে বাজার পর আবার কখন একত্রে বাজবে? ঠিক আগের অঙ্কটার মতো। কি এখানে একটা সময় দিয়ে দিয়েছে, এই সময়ের পরে কখন বাজবে। তাহলে 20 16 40, তাহলে 20 16 আর 40 এদের লসাগু করো। 2 দিয়ে কাটলে 10, 8 আর 20, 2 দিয়ে কাটলে 5 4 আর 10, আবার 5 দিয়ে কাটলে 1 4 2, 2 দিয়ে 1 2 এই। তাহলে এখানে কত বলছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 10, 5 দুগুণে 10, 80 সেকেন্ড। অর্থাৎ 1 মিনিট 20 সেকেন্ড পরে গিয়ে ওরা একসাথে বেজে উঠবে, তাই তো? দেখো তো 80 সেকেন্ডে সব কটা হচ্ছে কিনা? হ্যাঁ হচ্ছে। এবার প্রশ্নটাতে বলেছে 7টা 32, সকাল 7টা 32-এ একসাথে বেজেছিল, 7টা 32-এ, তারপরে 1 মিনিট 20 সেকেন্ড, অর্থাৎ 7টা 33 মিনিট 20 সেকেন্ড। এই সময়টাতে গিয়ে ওই ঘন্টাগুলি আবার একসাথে বেজে উঠবে। এবার আসবো তার পরবর্তী যে সমস্যাটি রয়েছে। তিনটে ঘন্টা যথাক্রমে 12 সেকেন্ড, 16 সেকেন্ড, 24 সেকেন্ড পরপর বাজে। একবার একত্রে বাজার পর ওরা দ্বিতীয়বার একত্রে কখন বাজবে? মানে একবার একসাথে বাজার পর প্রথমবার একবার বেজে যাবে, অর্থাৎ সেটা হবে তাদের সাধারণ গুণিতকের মধ্যে প্রথমবার, অর্থাৎ লসাগুতে। এই লসাগু অনুযায়ী তারা আবার পরপর পরপর করে বাড়তে থাকবে। জায়গাটা আমাদের বুঝে নিতে হবে এবার। তাহলে এই যে প্রথম অঙ্কটা 12 সেকেন্ড, 16 সেকেন্ড, 24 সেকেন্ড, এই অঙ্কটাতে আমরা কি পেয়েছিলাম? এখানে পেয়েছিলাম যে 48 সেকেন্ড পরে গিয়ে 48 সেকেন্ড পরে গিয়ে তারা একসাথে বেজে উঠবে। এই যে ঘন্টাগুলো, এই ঘন্টাগুলো 48 সেকেন্ড পরে 48 সেকেন্ড পরে একসাথে বেজে উঠবে। এইখান থেকে আবার পরবর্তী সময়ে আবার একসাথে বাজতে গেলে আবার 48 সেকেন্ড সময় লাগবে। আবার পরবর্তীতে আর একবার বাজতে গেলে আবার 48 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ প্রতি 48 সেকেন্ড বাদে বাদে ওরা একসাথে বেজে উঠবে। তাহলে প্রথমবারের জন্য একসাথে বেজে উঠবে 48 সেকেন্ড পর, দ্বিতীয়বারের জন্য বেজে উঠবে 48, আবার 48 সেকেন্ড পরে গিয়ে বাজবে 18 8 16 4 4 96 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট 36 সেকেন্ড, 1 মিনিট 36 সেকেন্ড পরে ওইগুলো আবার একসাথে একত্রে বেজে উঠবে। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, তিনটে ঘন্টা যথাক্রমে 10 মিনিট, 15 মিনিট এবং 20 মিনিট অন্তর অন্তর বাজে। উহারা সকালে 7টার সময় একসাথে বেজেছিল। সারাদিন পরে গিয়ে ষষ্ঠবারের জন্য বা সপ্তমবারের জন্য আবার কখন একসাথে বাজবে? তাহলে কি করব সমস্যা সমাধান? প্রথমে ওই যে সময়ের গ্যাপগুলো পেয়েছিলাম তাদের লসাগু করব। ওই লসাগু যেটা হবে, যে সময়টা আসবে সেই সময় পরে গিয়ে একবার বাজবে প্রথমবারের জন্য, দ্বিতীয়বারের জন্য আবার ওই সময়টা, তৃতীয়বারের জন্য আবার ওই সময়টা। যদি বলে দশমবারের জন্য কখন একসাথে বাজবে, তাহলে ওই যে লসাগু তার 10 গুণ সময় লাগবে। যদি বলে নবমবারের জন্য, তাহলে লসাগু এর 9 গুণ সময় লাগবে। তাহলে যে কয় বার একসাথে বেজেছে ততবার সেই লসাগুর সময়টা
আমাকে যোগ করে যেতে হবে, অর্থাৎ লসাগুকে গুণ করতে হবে। একই সংখ্যা তো, লসাগু তো বারবার একই সংখ্যায় বাড়ছে। এই অঙ্কটার ক্ষেত্রে কি হচ্ছে, এই অঙ্কটার ক্ষেত্রে বারবার কত যোগ হচ্ছে, বারবার 48 যোগ হচ্ছে। তাহলে 48 48 48 48 48 48 48 করে যোগ হয়ে যাচ্ছে। তাহলে যদি বলে প্রথমবার কখন একসাথে বেজে উঠবে 48 সেকেন্ড পরে, দ্বিতীয়বার কখন বেজে উঠবে 48 গুণ 2, তৃতীয়বার কখন বেজে উঠবে 48 গুণ 3, এভাবে পরপর পরপর করে বাড়তে থাকবে। আমরা এই ধরনের সমস্যা যদি পাই তাহলে আর আমাদের কোনো প্রবলেম হবে না। এই ধরনের সমস্যায় আর একটা সমস্যা আমরা পেতে পারি, সেটা হচ্ছে কি 12 মিনিট করে দিলাম আমি, অঙ্কটাকে এবার একটু বড় করে দিচ্ছি। দেখো 12 মিনিট, 16 মিনিট এবং 24 মিনিট বাদে বাদে ঘন্টাগুলি বাজে। এবার তখন সব মিনিট করে দিতে হবে, 48 মিনিট পরে গিয়ে তারা একসাথে বেজে উঠবে। এবার বলা হলো আজকে সকাল 6টায় ওইগুলো একসাথে বেজেছে, আগামীকাল সকাল 6টা পর্যন্ত কতবার একসাথে বাজবে। তাহলে আমরা একদিন আজকে সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত কতক্ষণ পাচ্ছি, 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টার মধ্যে 48 মিনিট বাদে বাদে যদি হয় তাহলে কতবার বাজতে পারে, 24 দিয়ে ওই সময়টাকে আমাদের ভাগ করে দিতে হবে। তাহলে 48 দিয়ে ভাগ করে দিতে হবে। 24 ঘন্টা মানে কত মিনিট, এই 24 গুণ 60 মিনিট। একে আমরা যদি 48 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের 12 দুগুণে 24, 4 12 48, 24 দিয়ে ভাগ করলে 2 হয়, 30 হয়। তাহলে 30 বার, 24 ঘন্টায় ওইগুলি 30 বার একসাথে বাজতে পারে। এবার দেখা যায় কখনো কখনো শেষের যে সময়টা থাকে আর 10 মিনিটের জন্য আরেকবার বাজতে পারেনি, তখন একবার কম বাজে। এরকম আমাদের হিসাব করে করে দেখতে হবে। এই ধরনের সমস্যা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা, পরীক্ষায় আসার পক্ষে একদম উপযুক্ত। এই ধরনের সমস্যা আমাদের অন্যান্য যে বইগুলি রয়েছে সেখানে আরো প্রচুর পরিমাণে দেওয়া আছে, সেখান থেকে প্র্যাকটিস করে নিতে হবে। এই বইয়ে অল্প কয়েকটি সংখ্যাকে রেখেছি আমি, যাব পরবর্তী সমস্যায়। একশো 20 দাগের সমস্যাটি দেখো বইয়ের থেকে। এখানে আছে যে সর্বাধিক কতজন ছাত্রের মধ্যে 175টি কলম আর 175টি কলম আর 105টি পেন্সিল সমান ভাগ করে দেওয়া সম্ভব হবে। একটা কলমও বাড়তি থাকবে না, একটা পেন্সিলও বাড়তি থাকবে না, সেগুলোকে ফেলে দেওয়া হবে না, পূর্ণ সংখ্যায় ভাগ করে দেওয়া সম্ভব হবে। এবার তুমি বলতে পারো যে 5 জনের মধ্যে যদি হয় সম্ভব, কিন্তু বলেছে সর্বাধিক কত জনের মধ্যে। সেই সর্বাধিক যত জন সেইটা কি হচ্ছে, যে কয়জনের মধ্যে আমি ভাগ করে দিতে পারবো সেই জনটা হচ্ছে এই জায়গায় জনের সংখ্যা। এই জনের সংখ্যা হচ্ছে একটা সংখ্যা, সেই সংখ্যাটাকে দিয়ে একে ভাগ করতে পারবো, কারণ এতজন কটা করে পাবে এই ভাগফলটা করলে আমি পাবো, অর্থাৎ এই সংখ্যা দিয়ে একে ভাগ করতে পারবো। আবার এই যে কয়জন তাকে দিয়ে একেও ভাগ করতে পারবো, ভাগ করলে এই কয়জন কটা করে পেন্সিল পাবে সেটা আমি বের করব, এখানে কটা করে পেন পাবে সেটা আমি বের করব। অর্থাৎ এই সংখ্যাটা দিয়ে একে ভাগ করা যায়, একেও ভাগ করা যায়। অর্থাৎ এই সংখ্যার ক্ষেত্রে এ একটা গুণনীয়ক, আবার এই সংখ্যার ক্ষেত্রে এই সংখ্যাটা একটা গুণনীয়ক। দুটোর ক্ষেত্রেই গুণনীয়ক হলে সাধারণ গুণনীয়ক। আর বলেছে সব থেকে বেশি কতজনের মধ্যে, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা কোনটা যেটা দিয়ে একেও ভাগ করা যায় একেও ভাগ করা যায়, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গসাগু। এইবার এই যে ধরনের সমস্যা আমরা পাই, এই সমস্যাতে কি করতে হয়, এই সমস্যাতে আমাদের গসাগু করতে হয়। তাহলে এবার এই দুটো সংখ্যার গসাগু করে আমরা 35 পাচ্ছি। এখানে গসাগুটা দেখে নাও, 35 পেলাম। তাহলে এই যে 35 জনের মধ্যে আমি যদি এটা ভাগ করে দিই তাহলে পূর্ণ সংখ্যায় পাবে, এইটাকে যদি ভাগ করে দিই পূর্ণ সংখ্যায় পাবে, আর এই 35 জনই হবে সর্বাধিক ছাত্র
যাদের মধ্যে এটাও দেওয়া যাচ্ছে এটাও দেওয়া যাচ্ছে, এর একটাও বাড়তি থাকছে না, এর একটাও বাড়তি থাকছে না, কোনো পেন বা কোনো পেন্সিল ওয়েস্টেজ হচ্ছে না আমার এখানে। এবার যাব পরবর্তী সমস্যা 121 দাগে। 3টে ঘন্টা যথাক্রমে 21 সেকেন্ড, 15 সেকেন্ড, 27 সেকেন্ড পরপর বাজে। সকাল 8টা 30 মিনিটে উহারা একত্রে বাজার পর আবার কখন উহারা চতুর্থবারের জন্য একসাথে বাজবে, অর্থাৎ লসাগু করে 4 দিয়ে গুণ করব, যে সময়টা হবে সেই সময় পরে গিয়ে তারা একসাথে বেজে উঠবে। এবার আসবো 122 দাগে। 16 এর অষ্টম গুণিতক এবং 12 এর পঞ্চম গুণিতকের অন্তর কত? এক্ষেত্রে একদম সহজ সমস্যার সমাধান, কোনো জটিলতা থাকবে না, সহজভাবে আমাদের এই সমস্যায় এগিয়ে যেতে হবে। কি বলেছে দেখো, 16 এর অষ্টম গুণিতক এবং 12 এর পঞ্চম গুণিতক। তাহলে 122 দাগটা দেখো, 16 এর অষ্টম গুণিতক হচ্ছে এইটা, আর 12 এর পঞ্চম গুণিতক, 12 এর পঞ্চম গুণিতক, এই দুটোর মধ্যে পার্থক্য কত? এই দুটোর মধ্যে অন্তর কত, পার্থক্য কত, বা এটা এর থেকে কত বড় বা এটা এর থেকে কত ছোট, সেম অঙ্ক, এটার থেকে এটা বিয়োগ করলে পার্থক্যটা বেরিয়ে যাবে। এবার কত হচ্ছে, 8 দিয়ে 6 8 48, 8 অক্ষে 8 আর 4 12, আর এদিকে 5 12 60, তাহলে 8 6 68 হচ্ছে এদের মধ্যে পার্থক্য। চলে যাব পরবর্তী সমস্যায়। দেখো এখানে কি বলছে, পরবর্তী সমস্যা 123 দাগ। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 48, 64, 90 ও 120 দ্বারা ভাগ করলে 38, 54, 80 ও 110 অবশিষ্ট থাকে? এইবার কি সমস্যা পেলাম? এতদিনে আমরা যা সমস্যার সমাধান করেছি তার সাথে এই সমস্যার কোনো মিল নেই। ভাবতে হবে আমাদের, যাব আমরা বোর্ডে, বিস্তারিত আলোচনার মাধ্যমে এই সমস্যাটিকে বুঝে নেব। 123 দাগের সমস্যাটি ভেরি 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 ইম্পর্টেন্ট। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় যদি আসে, তোমাকে এইভাবে সমাধান করতে হবে। শুধু এইভাবে করলেই হবে এটা মনে রেখে পরীক্ষার হলে যাওয়া যাবে না। তাই আজকে আমাদের ব্যাখ্যাটা বুঝে নিতে হবে। ভালো করে যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার কোনোদিনও অসুবিধা হবার কথা নয়। দেখো বিষয়টা কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে ভাগ করা যায়, এরকম প্রশ্ন তো করেনি। করলে তো আমি এইগুলো দিয়ে ভাগ করা যায় যেটা, সেটা তো লসাগু হতো। আমাকে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এটাকে ভাগ এটা দিয়ে যদি ভাগ করি তাহলে 38 অবশিষ্ট থেকে যাবে। আবার সেই ক্ষুদ্রতম সংখ্যাকে এটা দিয়ে ভাগ করলে কিছু একটা থেকে যাবে, আবার 90 দিয়ে ভাগ করলে কিছু একটা থেকে যাবে, আবার 120 দিয়ে ভাগ করলে কিছু একটা থেকে যাবে। এবার মজাটা দেখো, 48 দিয়ে ভাগ করলে 38 অবশিষ্ট থাকে, অর্থাৎ 10 একটা হেরফের হচ্ছে। আমি পরে পুরো ব্যাখ্যাটা বুঝিয়ে দেব। 64 দিয়ে ভাগ করলে 54 হচ্ছে, অর্থাৎ 10-এর একটা হেরফের থেকে যাচ্ছে, মিল পাচ্ছি। 90 দিয়ে ভাগ করলে 80 অবশিষ্ট থাকছে, অর্থাৎ 10-এর একটা হেরফের থেকে যাচ্ছে। আবার 120 দিয়ে ভাগ করলে 110 থাকছে, সেই 10-এরই হেরফের হচ্ছে। প্রতি ক্ষেত্রে যা দিয়ে ভাগ করছি আর যা অবশিষ্ট থাকছে তার মধ্যে একটা 10-এর পার্থক্য পাচ্ছি। এই 10-এর পার্থক্যটা কেন পাচ্ছি এইটাকে মাথায় রেখে দাও। প্রথমেই আমি মাথায় রেখে দিলাম যে প্রতি ক্ষেত্রে 10 কম হচ্ছে, ভাগ করতে গিয়ে আমার 10 কম পড়ছে, কারণ 48 দিয়ে ভাগ করলে 38 যদি অবশিষ্ট থাকে, আরো 10 যদি আমার হাতে থাকতো, 10 যদি কম না পড়তো তাহলে আর একটা 48 হয়ে যেত। আবার 64 দিয়ে ভাগ করতে গিয়ে 54 বাড়তি থেকে যাচ্ছে, যদি আমার 10 ঘাটতি না থাকতো, আরো 10 যদি থাকতো তাহলে 64 পেয়ে যেতাম, 64 দিয়ে আর একবার ভাগ করতে পারতাম। প্রতি ক্ষেত্রে 10 আমার ঘাটতি পড়ছে। এবার প্রথমে জানতে হবে এইগুলো দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা কোনটি, এগুলোর লসাগু। তাহলে আমি লসাগু নির্ণয় করব 48, 64, 90, 120। তাহলে 2 দিয়ে প্রথমে ভাগ করবো, একদম ছোট সংখ্যা থেকে ভাগ করতে করতে গিয়ে আসবে। 2 দিয়ে করলে হবে 24, 32, 2 দিয়ে 45, 2 দিয়ে 60, আবার 2 দিয়ে করব 12, 16, 45-এ যাবে না, 30, আবার 2 দিয়ে করব 6, 8, 45-এ যাবে না,
15। এবার কত দিয়ে করব? আবারও 2 দিয়ে করতে পারি, 3 4। 45-এ যাবে না, 15-তে যাবে না। মিনিমাম দুবার করতে পারলে আমরা ভাগ করব বলেছিলাম। এবার কত দিয়ে করব? এবার 3 দিয়ে কি যাবে? হ্যাঁ, 3 দিয়ে করলে 1, 4-এর মধ্যে যাচ্ছে না, 3 15 45, 3 5 15। এবার 5 দিয়ে করব, 1 4, 3 5 15, 5 অক্ষে 5। আর কোনোটাই যাচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করি, লসাগুটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই 2 আর এই 5 মিলিয়ে হলো 10। 5 দুগুণী 10, এটা আর এটা গুণ করে রাখলাম। 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 3 8 24, 24 গুণ 12, 12 গুণ 24 কত হয়? 4 12 48, 12 দুগুণী 24 আর 4 28, তার সাথে একটা দাও। এই এই হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা, যে সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করা যায়, এটা দিয়ে ভাগ করা যায়, এটা দিয়ে ভাগ করা যায়, এটা দিয়ে ভাগ করা যায়। এবার তোমাকে পরখ করে দেখতে হবে যে সত্যি কি 48 দিয়ে ভাগ করা যায়। হ্যাঁ, 12 গুণ 24 যেহেতু আছে, এই জায়গাটা তুমি একটু পরখ করে দেখে নেবে যে তোমার এত বড় একটা লসাগু নির্ণয় করলে উত্তর ভুল হলো কিনা। আমার এখানে ভুল হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি, তোমার ভুল হয়েছে কিনা তুমিও আমার মতো করে দেখে নেবে। তাহলে দেখো, 48 দিয়ে কি এই সংখ্যাটাকে ভাগ করা যায়? হ্যাঁ যায়, কারণ এইখানে 12 আছে, 12-র অর্ধেক করলে 6 হয়, আর 2 দিয়ে গুণ করলে 48 হয়। তাহলে 48 গুণ 60। আবার দেখবো 64 দিয়ে কি একে ভাগ করা যায় কিনা। হ্যাঁ, আমি 64 দিয়ে ভাগ করে দেখবো 45 হচ্ছে। আবার 90 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা ভাগ করে দেখি। ভাগ করে দেখলে আমার কত বেরোবে? হ্যাঁ যাচ্ছে, 32 পাচ্ছি। আবার 120 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখছি, 120 এখানে পাচ্ছি, 24 পেয়ে যাচ্ছি। এই কটা দিয়েই আমি কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে লসাগু যেটা পেলাম, এই যে দেখো, এই জায়গাটা বুঝে নিতে হবে। লসাগু পেলাম 2880। এই সংখ্যাটাকে 48 দিয়ে ভাগ করা যায়, কিন্তু এখান থেকে যদি আমার 10 ঘাটতি থাকে তাহলে কি হয়? আমার 48 দিয়ে ভাগ করতে গিয়ে 38 অবশিষ্ট থাকে। এই সংখ্যাটাকে, এই যে 2880, একে যদি তুমি 48 দিয়ে ভাগ করো তাহলে মিলে যাবে। কিন্তু এখানে যদি তোমার 10-এর ঘাটতি থাকতো, 10-এর ঘাটতি, এখান থেকে 10-কে বিয়োগ করে দাও, 2870, এই 10-এর ঘাটতি যদি থাকে তাহলে তোমার ভাগ করতে গিয়ে এখানে কি হবে? 10 কম পড়ে যাবে, অর্থাৎ 48 আর তুমি পাচ্ছ না, তখন তোমার 38 অবশিষ্ট থাকছে। আবার 2880, এটাকে তুমি যদি 64 দিয়ে ভাগ করো, লসাগু তো মিলে যাবে। কিন্তু তোমার যদি 10-এর ঘাটতি থেকে যায়, এখানে যদি 7 করে দাও, 10-এর ঘাটতি থেকে যায়, তাহলে তোমার 10 কম পড়ে যাচ্ছে, অর্থাৎ 54 অবশিষ্ট থেকে যাচ্ছে। যদি 80 হতো তাহলে তুমি আরো একবার ভাগ করতে পারতে, তোমার 10 কম পড়েছে, তবেই তোমার 54 অবশিষ্ট থাকবে। ঠিক সেম ওয়েতে আমরা এখানে বলতে পারি, যদি 90 দিয়ে ভাগ করি, 2870, একে যদি 90 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল মানে ভাগটা মিলে যাওয়ার কথা ছিল, 10 কম থাকার জন্য আমার হাতে 80 অবশিষ্ট থেকে যাবে। আমার আগের সংখ্যাটা, এই সংখ্যাটাকে ভাগ করতে পারতাম, এখানে যেটা পেয়েছিলাম 2880, এটাকে ভাগ করতে পারতাম, কিন্তু এর থেকে 10 কম হওয়ার জন্য আমার হাতে আরো একবার ভাগ করতে না পেরে কম বার ভাগ করতে পারবো, একবার কম ভাগ করতে পারবো, আমার হাতে 80 বাড়তি থেকে যাবে। তাহলে দেখো, 90 দিয়ে ভাগ করে 80 অবশিষ্ট থাকছে। এটাকে আবার কি করব? 2870, এটাকে যদি 120 দিয়ে ভাগ করি, এটাকে ভাগ করলে মিলে যেত, কিন্তু আমার 10 ঘাটতি থাকার জন্য 110 আমার অবশিষ্ট হিসেবে থেকে যাবে। এই কারণে কি করতে হচ্ছে? লসাগুটাকে নির্ণয় করতে হবে। এবার একটা দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকছে, দেখতে হবে কত অবশিষ্ট থাকছে, তাদের গ্যাপটা। আর একটা দিয়ে ভাগ করলে যদি সেই অবশিষ্ট থাকে, তাহলে কি করতে হবে? তাহলে আমি বুঝে যাচ্ছি যে প্রতিবার যখন 10-এর গ্যাপ হচ্ছে, তাহলে লসাগুর থেকে 10 কম যে সংখ্যাটা, সেই সংখ্যাটার কথা আমাকে বলেছে। সেই সংখ্যাটার ক্ষেত্রে এটা দিয়ে ভাগ করলে এটা অবশিষ্ট থাকবে, তাহলে 10-এর ঘাটতি। আবার এটা দিয়ে ভাগ করলে 54 অবশিষ্ট থাকতে গেলে 10-এর ঘাটতি। প্রতি ক্ষেত্রে 10-এর ঘাটতি যেহেতু হচ্ছে, এর থেকে 10-কে বিয়োগ করলে যে সংখ্যাটা হয়, সেই সংখ্যাটার কথাই আমাকে বলতে বলেছে, নির্ণয় করতে বলেছে। এই সংখ্যাটাকে যদি আমি ভাগ করতে যাই, তাহলে প্রতি ক্ষেত্রে এই ধরনের
10-এর পার্থক্যযুক্ত একটা অবশিষ্ট আমি পাবো। তাহলে এই অঙ্কটা ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা। এই সমস্যাতে আমাদের ঠান্ডা মাথায় করতে হবে, স্টেপ গুলোকে আর একবার জেনে নিতে হবে। প্রথমে কি করতে হবে, যে সংখ্যাটা দিয়ে ভাগ করছি আর যা অবশিষ্ট থাকছে এদের গ্যাপটাকে লক্ষ্য করতে হবে। যদি প্রতি ক্ষেত্রে একই গ্যাপ হয় তাহলে এই গ্যাপটাকে নোট করে রাখবো। তারপরে এই সংখ্যাগুলোর, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপে কি করব, এদের লসাগু নির্ণয় করব। 3 নম্বর স্টেপে কি করব, ওই যে লসাগু পাবো 2880 আর এইখানে যে পার্থক্যটা হচ্ছে তাকে বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে 2870, এই যে সংখ্যাটা এটা আমার নির্ণেয় সংখ্যা, এটাকে নির্ণয় করতে বলেছে। অর্থাৎ এই সমস্যাতে আমরা 3টে স্টেপের মাধ্যমে এগিয়ে যাব পরবর্তী টাইম। 124 দাগের সমস্যায় কি বলেছে দেখো, 8, 12 ও 16 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা বলেছে সেটার আগে কি আছে এইগুলো দ্বারা বিভাজ্য? আছে। কি? এইগুলো দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা এদের লসাগু। তাহলে লসাগুটা কত হলো? 48 হলো। এবার 48-এর 2 গুণ, 48 গুণ 2 করলে যা হবে, 48 গুণ 3 করলে যা হবে, 48 গুণ 4 করলে যা হবে, এই সবকটা সংখ্যায় কিন্তু এইগুলি দ্বারা বিভাজ্য হবে। এই 8, 12 আর 16 এগুলি দ্বারা বিভাজ্য হবে। এবার 3 অঙ্কের যে ছোট সংখ্যাটা, ক্ষুদ্রতম যে সংখ্যাটা 3 অঙ্কের যা 48 দ্বারা বিভাজ্য, তা এগুলি দ্বারাও বিভাজ্য হবে। এবার 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100, একে 48 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে এগুলো দিয়ে ভাগ করলেও মিলে যাবে। যদি না মেলে তাহলে কি করব? তাহলে 48 দিয়ে 2 করলে 8 দুগুণে 16, 4 দুগুণে 8 আর 1 9, 96, 4 আমার বাড়তি থেকে গেল হাতে। আমি এই 4কে যদি বিয়োগ করি তাহলে 2 অঙ্কের সংখ্যায় চলে আসব। আমাকে আরো একবার যেতে হবে, 48-এর 2 হয়েছে ভাগফল, 3 ভাগফল করতে গেলে আরো একটা 48 লাগবে। কিন্তু এই 100-র সাথে একটা 48 যোগ করতে পারছি না, কারণ হাতে আমার 4 রয়ে গেছে। তাহলে এই 4কে ধরে 48 করতে হবে, অর্থাৎ 48-এর থেকে 4 বিয়োগ করলে 44। তাহলে এর সাথে যদি আরো 44 যোগ করি তবে আর একটা 48 আমি পাবো। তাই কি করতে হবে, এই 100-র সাথে তখন 44 যোগ করে দিয়ে 144 পাবো, যেটা 48 দ্বারা বিভাজ্য। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 144, যেটা 48 দ্বারা বিভাজ্য। আর এটা যদি 48 দ্বারা বিভাজ্য হয় তাহলে 16 দ্বারাও বিভাজ্য, 12 দ্বারাও বিভাজ্য, 8 দ্বারাও বিভাজ্য। তাহলে এই ধরনের সমস্যায় কি করতে হয়, আমরা আগের ক্লাসেও জেনেছিলাম, ওই সংখ্যাগুলির লসাগু নির্ণয় করতে হবে। এবার ওই লসাগু দ্বারা বিভাজ্য 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেভাবে নির্ণয় করতে সেভাবে নির্ণয় করব। করার পরে আমরা বলবো সেই সংখ্যাটাই এইগুলি দ্বারাও বিভাজ্য হবে। যাব 125 দাগে, বলেছে 37800 এর মৌলিক উৎপাদকগুলি কত কত, ওই সংখ্যার সকল উৎপাদকগুলি কত কত। অর্থাৎ একটা অনেক বড় সংখ্যা দিয়েছে, তার মৌলিক উৎপাদকগুলি কত কত এবং সকল উৎপাদকগুলি কত কত, এটা নির্ণয় করতে হবে। এবার এই ক্ষেত্রে এত বড় সংখ্যার মৌলিক উৎপাদক এবং সকল উৎপাদকের নির্ণয় করার আগে আমরা এর প্রসেসটা একবার জেনে নেব। আমরা একটা ছোট্ট সংখ্যা দিয়ে জেনে নিই, যেমন ধরো 64। 64 দিয়ে আমরা যদি বিচার করি, অনেক বড় সংখ্যা বইতে রয়েছে, এর মৌলিক উৎপাদক এইভাবে নির্ণয় করতে হয়। 2 তাহলে 32, 2 16, 2 8, 2 4, 2 2, 2 1। যখনই একে চলে আসবে তখন আমরা বলতে পারবো এগুলি হচ্ছে এর মৌলিক উৎপাদক। আবার যদি এরকম হয় 48-এর যদি নির্ণয় করতে বলি তাহলে কি হচ্ছে, 2 দিয়ে 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, 3 দিয়ে 1, একে চলে আসলেই আমি বলবো বাকি যেগুলোকে পেয়েছি এরা সবকটা হচ্ছে 48-এর মৌলিক উৎপাদক। এবার এর মধ্যে আবার বাছাই করতে হবে আলাদা কিছু আছে কিনা, নেই, তাহলে এর মৌলিক উৎপাদক হচ্ছে 2, এইটা। আর এর ক্ষেত্রে কি পাচ্ছি, আলাদা পাচ্ছি, একটা 3 একটা 2, তাহলে এর ক্ষেত্রে মৌলিক উৎপাদক 2 আর 3, এই হলো।
এবার যদি বলা হয় সকল উৎপাদকগুলি কত কত, তাহলে কিন্তু আর এইভাবে করতে পারবো না। তখন কি করতে হবে, 48 ইকুয়াল টু 1 গুণ 48, অর্থাৎ 48কে 1 দিয়ে ভাগ করে যেটা পাচ্ছি সেটাকে এখানে বসাবো। 48কে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 2 দিয়ে ভাগ করলে 24 পাচ্ছি। 3 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 3 দিয়ে ভাগ করলে 3 অক্ষে 3, 1 18 16 পাচ্ছি। 4 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 4 12 48। 5 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, নেই। 6 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 6 8 48। 6 দিয়ে ভাগ করলে 8 পাচ্ছি। 7 দিয়ে ভাগ করলে পাচ্ছি না, 8 দিয়ে ভাগ করলে 6 পাচ্ছি। তাহলে 8 আর 6 উল্টে যাচ্ছে, তখন একে উল্টে দাও। এবার 48-এর সকল উৎপাদকগুলি কত কত পেলাম। এবার দেখো এইভাবে 1 2 3 4 6 8 12 16 24 48, অর্থাৎ 1 2 3 4 6 8 12 16 24 48, এইভাবে সকল উৎপাদক নির্ণয় করতে হয়। এবার বইয়ে যে সংখ্যাটা আমি রেখেছি অনেক বড় সংখ্যা, তোমরা নিজেরা এটাকে ট্রাই করবে, অনেকটা সময় যাবে তোমাদের। পরীক্ষায় অত বড় সংখ্যা আসবে না, এরকম ছোট সংখ্যায় আসার সম্ভাবনা বেশি। 126 দাগে কি বলছে, বলছে নিম্নলিখিত সংখ্যাগুলোর উৎপাদকগুলি লেখো এবং তাদের সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথমে বলেছে 36, একটাই করব আমি, বাকিগুলো তোমাদের প্র্যাকটিস করার জন্য। তাহলে 126 দাগে বলছে 36-এর উৎপাদকগুলিকে লেখো, তাদের সমষ্টি নির্ণয় করো। তাহলে 36কে 1 দিয়ে ভাগ করলে 36 পাই আমরা, 1 গুণ 36। 2 দিয়ে করলে 18 দুগুণে 36, 3 দিয়ে করলে 3 12 36, 4 দিয়ে করলে 4 নং 36, 6 দিয়ে করলে 6 6 ছক 36, আর যাচ্ছে না, উল্টে যাচ্ছে। তাহলে উৎপাদকগুলি কত কত পেলাম, 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 4 6, এই 6 দুটোই একই তাই আর লিখলাম না, 9 12 18 36, এ কটাকে যোগ করতে যদি বলে তাহলে এভাবে যোগ করে তোমাকে দেখতে হবে। এই যোগ অঙ্কটা তোমার কাজ, এটা তুমি বাড়িতে করবে। তাহলে আমরা আজকের ক্লাসে যে সমস্যাগুলি পেলাম 116 থেকে 126 দাগ পর্যন্ত, এ কটা তোমার HW থাকছে। তুমি আজকেই এই সমস্যাগুলিকে খাতায় ফ্রেশ করে লিখে লিখে করবে, শর্টে করবে না। আমি যেভাবে লিখে লিখে বুঝিয়ে বুঝিয়ে করছি ঠিক অ্যাজ ইট ইজ এইভাবেই তুমি খাতায় লিখে লিখে করবে, খাতা জমা করবে। যদি এইরকমই তোমার খাতায় না পাই, খাতা ক্যান্সেল হয়ে যাবে। চেষ্টা করো, তুমি সাফল্য অর্জন করতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী সমস্যাগুলিকে দেখে নেব। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হলো। ভালো থাকো, সুস্থ থাকো, আরো প্র্যাকটিস করো এবং তুমি সাফল্য অর্জন করতে পারবে, এই জায়গাটায় পৌঁছে যাও।